ঈদ মোবারক। আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আর এই ব্লগটি হচ্ছে আমার ঈদুল আজহার ঈদ ব্লগ। যারা আমার ব্লগ দেখেন সব সময় আমাকে অনেক বেশি পছন্দ করেন, আমার ব্লগ দেখতে খুব বেশি পছন্দ করেন। আমি জানি তারা আমার ঈদ ব্লগের অপেক্ষায় আছেন। তো ফাইনালি নিয়ে আসলাম আমার ঈদ ব্লগ। তো ব্যস্ততার কারণে আসলে এডিট করার সময় করতে পারিনি, যার কারণে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ ফাইনালি নিয়ে আসলাম ঈদ ব্লগ। তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ে আর ঘুমাইনি। তো চিন্তা করলাম আর ঘুমিয়ে লাভ নেই, তো হাতের কিছু কাজ আছে, যেহেতু কাজগুলো শেষ করতে হবে। তো যেহেতু চিকেন বার্গার বানাবো, তো চিকেন বার্গারের জন্য আমি ডোটা তৈরি করে রাখলাম, যেহেতু এটা কিছু সময় রেস্টে রাখতে হবে। তো প্রথমে আমি ডোটা তৈরি করে রেখে দিয়েছি। এখন আমি হাতের চই সেমাই বানাবো, বা চই পিঠা বলে, যেটাই বলে, তো ওইটা বানাবো। তো আমার হাজব্যান্ড হঠাৎ করে বলছিল যে চই পিঠা খাবে। চিন্তা করলাম যেহেতু এত কিছু তৈরি করেছি, হাজব্যান্ডের কথাটা কি না রাখলে হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা করলাম অন্যান্য কাজগুলো সেরে চই পিঠাটা বানিয়ে ফেলি। তো এখানে আমি 2 লিটার দুধ জাল হতে দিয়েছি। আর এখানে আমি চালের গুঁড়া 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। আর 2 লিটার দুধের সাথে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি জাল করে নিব। জাল করে কিছুটা দুধ কমিয়ে নিব। 1 কাপ চালের গুঁড়ার জন্য আমি পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। তো পানিটা যখন ফুটে এসেছে তখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি, আর পানির সাথে একটু লবণও দিয়ে দিয়েছিলাম। চালের গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢেকে রেখেছি। তো কিছুক্ষণ ঢেকে রাখবো চুলার আঁচটা কমিয়ে। আর পুরোপুরি চালের গুঁড়োটা আমি পুরোটুকু দেইনি, অল্প কিছু রেখে দিয়েছিলাম। তো যেহেতু পরিমাণ মতো পানিটা দিয়েছি, তো পরিমাণ ওই অনুযায়ী আমি চালের গুঁড়াটা দিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছিলাম, তো 1 কাপ থেকে অল্প কিছু রেখে দিয়েছি। আর এদিকটাতে নারকেলও কুড়িয়ে নিলাম। এই তো এখন চালের গুঁড়াটা নারকেল কুড়াতে কুড়াতে চালটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই তো এখন এটা গরম গরম আমি হাতে মেখে নিব। তো গরম গরমই মাখতে হবে, নয়তো বা চালের যেহেতু, তো এটা শক্ত হয়ে গেলে আর মাখা যাবে না। তো এই তো সুন্দর করে আমি হাতে মুথে নিয়েছি। গরম গরম মুথে আমি ভিজা একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখেছি। তো এতে করে নরম থাকবে, সফট থাকবে, চই পিঠাটা বানাতে সুবিধা হবে। তো এখন আমার হাজব্যান্ড আর আমার ছেলে নামাজে চলে যাবে, ঈদ জামাতে যেহেতু যাবে। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই লাইভ হজ ছেড়ে দিয়েছি। এখন ওরা বের হয়ে যাচ্ছে ঈদের জামাতের জন্য। তো ওরা সকাল 7টার জামাত ধরেছে। এই তো বাবা ছেলে চলে যাচ্ছে ঈদ জামাতে। তো এই সময়টা আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। আর এদিকে আমার বারান্দার এই ফুল গাছগুলোতে প্রচুর ফুল এসেছে এবার। তো খুবই ভালো লাগছিল। আর ঈদের দিন ওয়েদারটাও বেশ ভালো ছিল, খুবই সুন্দর ওয়েদার ছিল, অনেক রৌদ্র ছিল। তো দেখে ভালো লাগছিল সকাল সকাল, যেহেতু ওয়েদারটা ভালো। তো ওদেরকে বিদায় দিয়ে চলে এসেছি পিঠা বানাতে, চই পিঠা বানাতে।
এই তো। আর এই চই পিঠা বানাতে আসলে আমার একটু কষ্টই হয়েছে, যেহেতু বাংলাদেশে এই পিঠাগুলো অনেকেই সবাই মিলে বানায়। তো মা, চাচি, আশেপাশে যারা আছে সবাই একসাথে বানায়। আর যেহেতু আমার একা হাতে আসলে বানাতে হয়েছে, তো এগুলো বানাতে অনেক সময় লেগেছে। আর যেহেতু আমি অত এক্সপার্ট না এটা বানাতে, তো যার কারণে একটু সময় বেশি লেগেছে। তারপরও আলহামদুলিল্লাহ পেরেছি, যতটুকু পারার অতটুকুই করেছি। তো যেহেতু হাজব্যান্ড খেতে চেয়েছে, তো কষ্ট হলেও বানিয়ে দিয়েছি। আর এদিকটাতে আমি দুধটা জাল হয়েছে, তো এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিয়েছি। এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। তো 1 কাপ চালের গুঁড়োতে অনেকগুলো পিঠা হয়েছে। এখন আমি যে নারকেলগুলো কুড়িয়ে রেখেছিলাম, ফ্রেশ নারকেল, তো কিছুটা নারকেল দিয়ে দিলাম। তো নারকেলটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করব। আর এদিকটাতে কিছু গুড় চুলায় গলিয়ে তারপর আমি ছেঁকে দিয়ে দিব নামানোর আগে। তো গুড় আমি অত বেশি দেইনি, যেহেতু আমার কাছে অল্প গুড় ছিল, তো এটা শুধু স্মেলের জন্যই দিয়েছি। যেহেতু পিঠা, চই পিঠা বা চই সেমাই বলে, তো এটাতে গুড়ের স্মেল আসলে খেতে ভালো লাগবে। তো যার কারণে একটু গুড় দিয়ে দিয়েছি। তো দিয়ে আরও কিছুক্ষণ জাল করে তারপরে আমি নামিয়ে নিব। এই তো এখন আমি নামিয়ে নিব। আর যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন এটার কনসিস্টেন্সিটা আরেকটু গাঢ় হয়ে যাবে। এই তো একটু পাতলা পাতলাভাবেই নামাতে হবে। তো যেহেতু এটা ঠান্ডা হয়ে গেলে একটু গাঢ় হয়ে যায়, তো একটু পাতলা করেই নামালে ভালো হয়। উপর দিয়ে ডেকোরেশনের জন্য আমি আরেকটু ফ্রেশ নারকেল দিয়ে দিয়েছি। হয়ে গিয়েছে চই পিঠা। এখন আমি প্যাটিসের জন্য প্যাটিসগুলো রেডি করে নিব, তো বেক করার জন্য। তো এখানে আমি রেডিমেড পাফ পেস্ট্রি নিয়ে নিয়েছি। এখন আমি কেটে তারপরে ভেতরে চিকেনের পুরটা আমি দিয়ে বেক করতে দিয়ে দিব। আর চিকেনের পুরটা আমি রাত্রেই তৈরি করে রেখে দিয়েছিলাম। আর এই পেস্ট্রির পুরটা কিভাবে তৈরি করতে হয় আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো এখন একে একে চিকেনগুলো দিয়ে তারপরে সুন্দর করে বাজ করে আমি বেক করতে দিয়ে দিব। আর আমি চাইছিলাম আমার হাজব্যান্ড আর আমার ছেলে আসার আগে আগেই কিছু কাজ সেরে নিতে, যেহেতু আমার হাজব্যান্ড নামাজ পড়ে এসে ও আবার জবে চলে যাবে। তো যেহেতু উইকডেতে ঈদটা পড়ে গিয়েছে, তো কিছু করার নেই, তো কয়েক ঘন্টার জন্যই যাবে। তো চিন্তা করলাম তাড়াতাড়ি করে তৈরি করে যেন ব্রেকফাস্টটা সেরে জবে যেতে পারে। আর যেহেতু কোরবানির ঈদ, তো কোরবানির ঈদে আসলে কোথাও যাওয়ার মতো সময় থাকে না, যেহেতু সবাই মাংস নিয়ে ব্যস্ত থাকে। আর আমাদের বিদেশের বাড়িতে একটু বেশি ব্যস্ততাই থাকা হয়। আর উইকডেতে যদি ঈদ পড়ে তাহলে তো কোনো কথাই নেই, তখন সারাক্ষণ বাসায় কাটানো হয়। আর আজকে আমাদের বাসায় গেস্ট আসবে, তো যেহেতু আমাদের বাসায় গেস্ট আসবে আমি চিন্তা করলাম আর বের হব না। এই তো এখন আমি চিকেন বার্গারগুলো তৈরি করে নিব। তো প্যাটিসগুলো আমি বেক হতে দিয়েছি, তো প্যাটিসগুলো বেক হতে হতে আমি চিকেন বার্গারগুলো বানিয়ে নিচ্ছি। তো সব সময় প্রতি ঈদেই আমরা একসাথে ব্রেকফাস্ট করি, তো ছেলে মেয়েকে নিয়ে সবাই একসাথে যেহেতু ব্রেকফাস্ট করি। এবার আর ব্রেকফাস্টটা একসাথে করা হয়নি, যেহেতু হাজব্যান্ড খুব তাড়াহুড়া করে নামাজ পড়ে এসে খুব তাড়াহুড়া করেই জবে চলে গিয়েছে। তো যার কারণে আর একসাথে ব্রেকফাস্ট করা হয়নি, এক একজন এক এক সময়ে ব্রেকফাস্ট করে নিয়েছে। আর ওদিকটাতে আমার মেয়েও ঘরটর গুছাচ্ছে। তো কিচেনে যেহেতু বেশ অনেক কাজই পড়ে আছে, তো যার কারণে চিন্তা করলাম যে মেয়ে যেহেতু ঘর গুছাচ্ছে আমি কিচেনের কাজগুলো শেষ করে ফেলি। আর দুপুরের রান্নার জন্য আমি কিছু কিছু রান্না আমি তো রাত্রেই করে রেখে দিয়েছি। এই তো প্যাটিসগুলোও হয়ে গিয়েছে। এখন বার্গারের উপরে আমি একটু তিল দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, খেতেও ভালো লাগে। আর দিকটাতে গরম গরম কাবাবটাও আমি ভেজে নিচ্ছি। তো আমি চাইছিলাম 12টার ভেতরেই যেন সব কিছু কাজ শেষ হয়ে যায়, লাঞ্চের জন্য সব কিছু খাবার টাবার কমপ্লিট হয়ে যায় রান্না করা। তো কাবাবটা ভাজতে দিয়ে দিকটাতে পোলাওটাও বসিয়ে দিয়েছি। হাজব্যান্ড জবে চলে গিয়েছে, তো জব থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করব।
তো এর মধ্যেই কল এসেছে যে আমাদের মাংস চলে আসবে, যে আমরা যে কোরবানি দিয়েছি তো কোরবানির মাংস চলে আসবে। তো হাজব্যান্ড আর সময় করতে পারেনি, জব থেকে এসে তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে আবার মাংসের জন্য চলে গিয়েছে। তো এখন আমি হালিম তৈরি করব। তো হালিমের জন্য এখানে আমি রেডিমেড মিক্সড যেই ডালের প্যাকেট পাওয়া যায় আমাদের এখানে কিনতে, তো এটার ভিতরেই সব কিছু দেওয়া থাকে, শুধু চালটা দেওয়া থাকে না। তো মিক্সড ডালটা আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি, আর কিছু চাল দিয়ে তারপরে আমি শুকনো ব্লেন্ড করে নিব। তো আমি সবসময় হালিমটা এভাবেই তৈরি করি। আমি রেডিমেড যে হালিম মিক্স পাওয়া যায় সেটা দিয়ে আমি কখনোই হালিম রান্না করি না। সবসময় আমি এভাবে তৈরি করে তারপরে আমি হালিম রান্না করে নেই। আর হালিমের মশলাটাও আমি নিজের হাতেই তৈরি করি। তো হালিমটা খুব মজা হয়েছিল, সবাই খেয়ে বলছিল হালিমটা অনেক মজা হয়েছে। এই তো হালিমের যে মিক্স চাল ডাল যেটা আমি নিয়েছি সেটা আমি ব্লেন্ড করে তারপরে আমি ভিজিয়ে রেখেছি। তো এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো গরম পানি দিয়ে। আর হালিমের যে মাংসটা আমি রাত্রেই রান্না করে রেখেছিলাম, এই তো যেটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি সেটা এখন দিয়ে দিব মাংসটার মধ্যে। তো মাংসটা আমি গরম করে তারপরে কষিয়ে মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর অপর পাশে পোলাওটাও আমার রান্না হচ্ছে। এই তো পোলাওটা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে পোলাওটা নামিয়ে ফেলবো। আর হালিমের জন্য আমি কিছু সালাদ কেটে রেখেছি, এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা, লেবু, আদা কুচি, শসা কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি সব কিছু রেখে দিয়েছি। আর এই হালিমের যে সালাদটা কাটাকাটির কাজটা আমার মেয়েই করেছে। তো আমার মেয়ে বলছিল আমি করি, দাও তুমি অন্যান্য কাজ সেরে নাও। আর এবার আসলে আমি মেহেদি দেওয়ার টাইম পাইনি। তো আমার মেয়ে অনেক বলছিল যে মাম্মা আসো মেহেদি দিয়ে দেই। তো আমি আর টাইম করতে পারিনি, রাত্রেবেলাও ঘুমাতে ঘুমাতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, আবার ভোর সকালে উঠতে হয়েছে। তো সকালবেলা উঠেই আবার কিচেনে চলে গিয়েছি, তো যার কারণে সারা দিন আর টাইম করতে পারিনি মেহেদি দেওয়ার জন্য। এই তো হালিমটাও হয়ে গিয়েছে, এখন আমি হালিমটা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি, শুকনা মরিচ আর কিছুটা সরিষা দিয়ে তারপরে আমি বাগার দিয়ে দিয়েছি। এই তো এখানে কি কি রান্না করেছি দুপুরে লাঞ্চের জন্য, এখানে পোলাও, খাসির মাংস ভুনা, এখানে আছে রোস্ট, সালাদ। তো কিচেনের রান্নাবান্না শেষ করে তারপরে চলে এসেছি, কিছু ফ্রেশ ফুল নিয়ে এসেছে আমার মেয়ে। তো চিন্তা করলাম ফ্রেশ ফুলগুলো ফ্লাওয়ার বাজে দিয়ে দেই, তো দেখতে ভালো লাগবে। যেহেতু আমি সোফার বালিশের কুশনগুলো একটু পিঙ্কি পিঙ্কি রেখেছি, তো ফুলগুলো একটু পিঙ্ক কালার থাকলে দেখতে ভালো লাগবে। আর ফুলগুলো এত সুন্দর, মানে খুবই সুন্দর, যখন আমি পানিতে রেখেছি অনেক দিন পর্যন্ত ছিল ফুলগুলো। এই তো এখন দেখতে খুবই সুন্দর লাগছে। তো একটু একটু করে প্রতিটা ফ্লাওয়ার ভাজের মধ্যেই আমি রাখছিলাম, যে যেন একটু পিঙ্কি পিঙ্কি ভাব আসে ঘরের মধ্যে, দেখতে ভালো লাগবে। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك। এই তো আমার লিভিং রুমটা গোছানো শেষ।
তো এবারের ঈদ ডেকোরেশনটা আমি লিভিং রুমটা খুবই হালকা রেখেছি, তো তেমন কিছু করিনি। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ঈদ মোবারক পাপা। ঈদ মোবারক। তো আমার হাজব্যান্ডও যেহেতু জব থেকে চলে এসেছে, তো আমি চিন্তা করলাম টেবিলটা ডেকোরেশন করে নিই। তো যেহেতু সব কিছু তৈরি করা শেষ, আমার ঘরে কাজকর্ম সব শেষ, তো টেবিলটাও ডেকোরেশন করে নিব। আর যেহেতু গেস্টও বিকেলে চলে আসবে, তো চিন্তা করলাম সব কিছু পরিবেশন করে ফেলি। এই তো দেখুন হালিমটা কত সুন্দর হয়েছে, তো দেখে আমার আবারও খেতে ইচ্ছে করছে। ইনশাআল্লাহ একদিন আপনাদের সাথে আমার হালিম রেসিপিটি শেয়ার করব। তো এখন আমি হালিমটা বেড়ে তারপরে সব কিছু সালাদ টালাদ একসাথে একটু দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো এখানে আমি খুবই অল্প সালাদ দিয়েছি, তো যখন যার যতটুকু প্রয়োজন হবে নিয়ে নিবে। তো জাস্ট দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি একে একে সব কিছু টেবিলে সার্ভ করে দিব। এই তো মজাদার রসমালাইটাও দিয়ে দিলাম টেবিলে। আর এই রসমালাই রেসিপিটি অলরেডি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। এখন আমি একটা ড্রিঙ্কস তৈরি করে নিব। তো ড্রিঙ্কসটি হচ্ছে মিন্ট লেমন দিয়ে মোহিতো বানাবো। তো যেহেতু বেশ গরম পড়ে গিয়েছে, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। তো প্রথমেই লেবু, মিন্ট আর চিনি দিয়ে আমি একটু একটা কাঠি দিয়ে থেতলে নিয়েছি। আর এখানে এখন আইস দিয়ে দিচ্ছি। তো আইসটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু ঠান্ডা ঠান্ডা এটা খেতে ভালো লাগে। তো এখন আমি লেমন সোডা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা স্প্রাইট বা 7 আপ দিয়েও এটা তৈরি করতে পারেন। তো এখন আমি ফান্টা দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মিন্ট লেমন দিয়ে মোহিতো। ঠিক একইভাবে আমি গ্লাসেও বানিয়ে নিব।
আর এই ড্রিঙ্কসটা দেখতে যতটা সুন্দর আসলে পান করতেও খুবই মজা, তো খুবই ভালো লেগেছে। আর যেহেতু খুব গরম পড়ে গিয়েছে, ঠান্ডা ঠান্ডা পান করতে খুবই ভালো লেগেছে। এই তো সব খাবার দাবার আমি টেবিলে সার্ভ করে ফেলেছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই টেবিল ডেকোরেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো গেস্টও চলে আসার সময় হয়ে গিয়েছে, গেস্ট চলে এসেছে। তো একে একে সবাই চলে আসবে। মাশাআল্লাহ, এই তো আমার একটি ফ্রেন্ডের মেয়ে বেবি। তো আমার লিভিং রুমের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে ওর ড্রেসটা, তো খুবই কিউট মাশাআল্লাহ। তো এর মধ্যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ড আর আমার ছেলে মাংস নিয়ে আসতে চলে গিয়েছিল। তো মাংস আর সেদিন ধরা হয়নি, তো নিচে যেহেতু ডিপ ছিল তো ডিপে আমি রেখে দিয়েছিলাম। যেহেতু বাসায় অনেক গেস্ট ছিল, তো গেস্ট যেতে যেতে প্রায় অনেক রাত্র হয়ে গিয়েছে, সেদিন আর মাংস ধরা হয়নি। তো এটা হচ্ছে পরের দিন, তো পরের দিনই সব কিছু সিস্টেম করেছি, যাদের যাদের দেয়ার দিয়ে তারপরে বাকিটা যতটুকু রাখার রেখে দিয়েছি। তো ঈদের পরে একটি ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, সেখানে গিয়ে একটু ভিডিও করেছি দুইটা ফ্রেন্ড মিলে। তো আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে আবারও অনেক অনেক ঈদের শুভেচ্ছা, আর ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। ঈদ মোবারক। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।